গল্পের বাক্স চ্যানেলে আমি রোমানা নূপুর আবার হাজির হয়েছি আপনাদের জন্য আরেকটি নতুন উপন্যাস নিয়ে। আজকের উপন্যাস বিমল করের লেখা একটি রহস্য উপন্যাস হ্রদ। আজ শুনবেন উপন্যাসটির প্রথম পর্ব। মেঘে ঢাকা দুপুর কখন যে ফুরিয়ে গেছে। দিনের আলো মুছে গিয়ে ঘন হয়ে এসেছে অন্ধকার। সুদক্ষিণা বুঝতে পারেনি। পড়ন্ত বেলায় চোখের পাতা তার বুজে এসেছিল। তারপর একসময় ঠান্ডা বাতাসে গায়ে কাঁটা দিল। চাদর টেনে নিয়ে নরম বিছানার মধ্যে ডুবে গেল সুদক্ষিণা। অতসীর ডাকে চোখ মেলে চেয়ে দেখে জানলার বাইরে তখন হাওয়ার দাপাদাপি আর অন্ধকারে ছড়াছড়ি। মেঘে মেঘে আকাশ ছেয়ে গেছে। পলাশ বনের মাথায় ক্ষণে ক্ষণে বিদ্যুতের চমক। চোখ মেলে চেয়ে ভালোই লাগলো সুদক্ষিণার। আসন্ন এক বৃষ্টিমুখর সন্ধ্যা ঘন রাত্রির স্পর্শ পাওয়ার লোভে মন তার ব্যাকুল হয়ে উঠল। ঘুম ভাঙার আলস্য জড়িয়ে থাকল সর্বাঙ্গে। কই ওঠ, শুয়ে থাকলি যে। অতসর গায়ে ঠেলা মেরে তাগাদা দিল। বেশ লাগছে। খুশির আমেজ সুদক্ষিণার গলায়। কটা বেজেছে রে? 5:30টাও বাজেনি। কি ঘটা দেখেছিস? অতসী জানালার বাইরে চোখ রেখে বলল, বৃষ্টি নামলো বলে। সুদক্ষিণা গায়ের চাদর আরো ঘন করে জড়িয়ে নিল। অতসী কয়েক মুহূর্তের জন্য আনমনা হয়ে গিয়েছিল। সুদক্ষিণার আলস্য যেন তাকেও পেয়ে বসেছে। একটু পরে হঠাৎ বলল, ও মা, দিব্যি শুয়ে থাকলি যে। ওঠ, তোকে ডাকতে এলাম। বিছানা ছেড়ে ওঠার কোনো আগ্রহ সুদক্ষিণার নেই। পরম নিশ্চিন্তে অতসীর হাতটা টেনে নিয়ে বলল, কি হবে উঠে? আয় বস, গল্প করি। অতসীর ঠোঁটের কোণে এক ফাঁকে এক ফালি দুষ্ট হাসি নেমে এলো। এমনও দিনে আমার সঙ্গে গল্প? হুম, জমবে না। গল্প জমাবার লোক নিচে এসে বসে রয়েছে, তাই তো তোকে ডাকতে এলুম। অতসীর হাসি সুদক্ষিণা দেখতে পেল না, কিন্তু তার গলার স্বরে যে রহস্যের ইঙ্গিত জাগল, সুদক্ষিণার কানে তা ধরা পড়ল। অবাক হল সুদক্ষিণা। কে আবার এসে বসে রয়েছে? কি করে তা বলি? তবে দর্শন প্রার্থী কেউ নিশ্চয়। বেশ দেখতে ভদ্রলোকটিকে। অতসী ইচ্ছে করে শেষ কথাটা জোর একটা টান দিল। সুদক্ষিণার আলস্য একটু ফিকে হল। কি যেন জানবার চেষ্টায় বিছানার উপর উঠে বসল। অতসী ঘর ছেড়ে চলে যেতে যেতে বলল, তুই নিচে গিয়ে বস, আমি তোদের জন্য চা পাঠিয়ে দিচ্ছি। কে এলো এই ঝড় বাদলার দিনে? সুদক্ষিণা ভাবল। কাউকে তার মনে পড়ছে না। এখানে চেনা জানা কেউ নিশ্চয় নয়। অতসী তাহলে চিনত, নাম বলতে পারত। কলকাতা থেকে কেউ কি এলো? সুদক্ষিণা মনে মনে অনুমান করবার চেষ্টা করল। কারোর তো আসার কথা নেই। তবে বিছানা ছেড়ে উঠল ও। আলস্যে সারা শরীরটা তখনও ভার হয়ে রয়েছে। বাথরুম থেকে ফিরে এসে সুদক্ষিণা আয়নার সামনে দাঁড়াল। অবেলায় ঘুমিয়ে ওঠার জন্য তার চোখ আর মুখ যেন একটু বেশিই ফুলে উঠেছে। হালকা হাতে খোঁপাটা জড়িয়ে নিল। পাউডারের কেস থেকে কখন যেন পাফটাও তুলে নিয়েছে। তারপর কি মনে করে নিজের মনে হেসে উঠল। পাফটা রেখে সরে এলো আয়নার সামনে থেকে আলনার কাছে। বাইরে বৃষ্টি নেমেছে। দমকা ঠান্ডা হওয়ার সঙ্গে বৃষ্টির ছিটে এসে ঢুকল ঘরে। তাড়াতাড়ি জানলাটা বন্ধ করে দিল সুদক্ষিণা। বিছানা থেকে চাদর কুড়িয়ে নিয়ে গায়ে জড়ালো। তারপর ঘর ছেড়ে মন্থর পায়ে নেমে গেল নিচে। বসবার ঘরের পর্দা সরিয়ে উঁকি দিয়েও আগন্তুককে চেনা গেল না। মুখ দেখতে পেল না সুদক্ষিণা।
নিঃশব্দে ঘরের মধ্যে এসে দাঁড়ালো। ছোট্ট একটু কাশির শব্দ করে দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করল। আগন্তুক এক মনে দেওয়ালের গায়ে ঝুলনো একটা গ্রুপ ফটো লক্ষ্য করছিল। সুদক্ষিণের কাশির শব্দে ঘুরে দাঁড়াল। সামান্য কয়েকটা মুহূর্ত ওরা পরস্পরের দিকে শুধু বিস্ময়সুলভ দৃষ্টি মেলে তাকিয়ে থাকল। আগন্তুকই প্রথমে কথা বলল। নমস্কারের পর্ব শেষ করে, আপনি শ্রীমতী সুদক্ষিণা চট্টোপাধ্যায়? সুদক্ষিণা ছোট্ট একটা প্রতি নমস্কারে অভ্যর্থনা জানিয়ে মৃদু হাসল। হ্যাঁ, আমি। বসুন। বসছি, আপনি বসুন। একটু বিরক্ত করতে এসেছি আপনাকে। ভদ্রলোক চেয়ারে বসে সুদক্ষিণাকে লক্ষ্য করতে করতে হাসল। তাতে কি? সুদক্ষিণা ভদ্র জনচিত সৌজন্যে বলল, পরিচয় দিলে অবশ্য আমাকে আপনি চিনতে পারবেন না। ভদ্রলোক কথা শুরু করলেন। পরেশনাথ মেন্টাল হসপিটাল থেকে আমি আসছি। আমার নাম প্রণব দাশগুপ্ত। আমি সেখানকার একজন ডাক্তার। সুদক্ষিণা সচকিত হল। মেন্টাল হসপিটাল? পাগলদের হাসপাতালের সঙ্গে তার সম্পর্ক কি? প্রণবের দিকে অদম্য কৌতূহল নিয়ে তাকিয়ে থাকল সুদক্ষিণা। মনোজ রায় বলে কাউকে চেনেন আপনি? প্রশ্ন করল প্রণব। মনোজ? সুদক্ষিণা মনে করবার চেষ্টা করল। কই না। ভালো করে একটু ভেবে দেখুন তো, কাউকে মনে পড়ছে না? সুদক্ষিণের পরিচিত জনের তালিকা খুব দীর্ঘ নয়, তবু আবার একবার স্মৃতি সমুদ্রে ডুব দিয়ে মনোজ রায়কে মনে করবার চেষ্টা করল। চিনতে পারলেন না? মাথা নেড়ে সুদক্ষিণা জানাল, না, ওই নামের কাউকে চিনি বলে মনে পড়ছে না। আমিও তাই আশা করেছিলুম। প্রণব চিন্তিত হল। সুদক্ষিণা উগ্র কৌতূহল চেপে রেখে প্রণবকে এক মনে লক্ষ্য করতে লাগল। সুদর্শন সুপুরুষ চেহারা। বয়স ওর খুব অল্পই হবে, হয়তোবা সুদক্ষিণারই সমবয়সী। ছেলেটির চোখে মুখে প্রখর বুদ্ধির দীপ্তি। চোখ দুটো বড় সুন্দর, আর আশ্চর্য তার দৃষ্টি। সুদক্ষিণার দৃষ্টির সঙ্গে যতবার ওর দৃষ্টি মিলিত হয়েছে, কেমন একটা আকর্ষণ স্পষ্ট অনুভব করেছে ও। ঠিক তীব্র নয়, তীব্র মধুর। প্রণব পকেট থেকে এক টুকরো কাগজ বের করে এগিয়ে দিল সুদক্ষিণার দিকে। বলল, দেখুন তো, এটা চিনতে পারেন? টেবিল ল্যাম্পের অনুজ্জ্বল আলোয় কাগজের টুকরো টুকু মেলে অবাক হল সুদক্ষিণা। হাতের লেখাটা তার। একটা গানের স্বরলিপির শেষ দুটি কলি। বাকিটা ছিঁড়ে গেছে। স্বরলিপির পাশে সুদক্ষিণার নাম ঠিকানা লেখা। আর আশ্চর্য, সেটাও তার নিজের হাতের। স্বরলিপির সে ছিন্ন অংশটুকু হাতে করে সুদক্ষিণা বোবার মতন বসে থাকল। হাতের লেখাটা আপনার? মাথা নেড়ে সায় দিল সুদক্ষিণা। কাউকে এই স্বরলিপিটা লিখে দিয়েছিলেন বলে মনে পড়ে? সুদক্ষিণা মনে করবার আপ্রাণ চেষ্টা করতে লাগল। ঝি এসে চা রেখে গেল, একটা প্লেটে কিছু খাবার। সুদক্ষিণা বলল, এটুকু খেয়ে নিন। আপনি? সলজ্জ হাসি হাসল সুদক্ষিণা। চা ছাড়া এখন আর কিছু আমি খাই না, তা বলে আপনি যেন না বলবেন না। প্রণব হেসে খাবারের প্লেটটা তুলে নিল। চায়ে নিঃশব্দে একটা চুমুক দিয়ে সুদক্ষিণা আবার কিছুক্ষণ ভাবল। আমার তো মনে পড়ছে না, তবে গানটা আমার খুব প্রিয়। ভেবে দেখুন তো, আপনার পরিচিত জনের মধ্যে গানটি আর কারোর খুব প্রিয় কিনা। প্রণব খানিকটা ভেবেচিন্তে বলল। প্রণবের কথায় সুদক্ষিণার মনের একটা রুদ্ধ জানালা খুলে গেল। দমকা ঝড়ের আঘাতে যেমন করে ভেজানো কপাট খুলে যায়। মুহূর্তে সুদক্ষিণার সর্বাঙ্গ ক্ষণিকের জন্য শিউরে উঠল। বিস্ফারিত হল নয়ন পল্লব।
অর্ধস্ফুট একটা শব্দ উচ্চারিত হলো তার কণ্ঠ থেকে। প্রণব সুদক্ষিণার মুখে পূর্ণ দৃষ্টি মেলে অপেক্ষা করতে লাগলো পরম আগ্রহে। অন্ধকার ক্ষয়ে ক্রমশ আলো জ্বলল। বিস্তৃত একটা অধ্যায় স্পষ্ট হয়ে জেগে উঠল সুদক্ষিণার স্মৃতিকোঠায়। সংশয় সন্দিগ্ধ কণ্ঠে বলল সুদক্ষিণা, এক গানের স্বরলিপির কথায় একজনকে আমার মনে পড়ছে, কিন্তু কথার মাঝে একটু থেমে আবার বলল, কিন্তু তার নাম তো মনোজ নয়। নাও হতে পারে। যার কথা আপনার মনে পড়ছে তার কথাই বলুন। সুদক্ষিণের কিন্তু কিছুটা অনিচ্ছা দেখা গেল। প্রণব লক্ষ্য করল ঘটনাটা উল্লেখ করার পর থেকে সুদক্ষিণার স্বাভাবিক শান্ত মুখশ্রীতে কেমন একটা পরিবর্তন ফুটে উঠছে। আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমার এই অনাবশ্যক কৌতূহল অবশ্য বাঞ্ছনীয় নয় সুদক্ষিণা দেবী, কিন্তু সময় সময় অপরিচিত অনাত্মীয় জনের কাছেও মানুষকে অনেক কিছু প্রকাশ করতে হয়। একটা গুরুতর প্রয়োজন না থাকলে নিশ্চয় আপনার কাছে ব্যাঘাত ঘটাতে আসতাম না। সুদক্ষিণা প্রণবের কথা ও স্বরের মধ্যে অনুভব করছিল বিশেষ একটা গুরুত্ব, খানিকটা বুঝি প্রয়োজনের দাবিও। খানিকক্ষণ চুপ করে থেকে অবশেষে বলল, আমার মনে পড়ছে গানটি আমি আমার পরিচিত এক ভদ্রলোককে স্বরলিপি সমেত লিখে দিই। কি সূত্রে তা কি বলবেন? তিনি গানের বিশেষ গুণগ্রাহী ছিলেন, নিজেও চমৎকার বেহালা বাজাতে পারতেন। আমার মুখ থেকে গানটি শোনার পর তার ইচ্ছে হলো সুরটি বেহালায় তুলে নেবেন। সেই সূত্রে আমি স্বরলিপি সমেত গানটি তাকে লিখে দিই। আর এই নামটা? সেটাও তার তাগিদে। চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে প্রণব সুদক্ষিণার সামনে ঝুঁকে বসল। পকেট থেকে বের করল একটা খাম, তার মধ্য থেকে আবার একখানি ফটো। ফটোটি এগিয়ে দিলে সুদক্ষিণার দিকে। দেখুন তো চিনতে পারেন কিনা। সুদক্ষিণা ফটোটা হাতে নিয়ে তাকাতেই সর্বাঙ্গ তার নিথর হয়ে গেল। চোখের পাতা পড়ে না, মুখে একটা শব্দও ফোটে না আর। চিন্তার শাখা প্রশাখা বেয়ে মন তার ডুব দিয়েছে সযত্নে সরিয়ে রাখা এক অতীত ইতিবৃত্তের মাঝে। সুদক্ষিণা জানল না তার নিজের অজ্ঞাতে প্রণবের প্রশ্নার্ত দৃষ্টির মাঝে কোন পরিচয় উদ্ঘাটিত হল। শত অনিচ্ছা সত্ত্বেও ওর মুখে চোখে যে বিষাদ মিশ্রিত পেশিকুঞ্চন ফুটে উঠল, তারই করুণ রেখায় রেখায় কোন রহস্যের সন্ধান পেল প্রণব? চিনতে পারলেন? প্রণবের কথায় সুদক্ষিণা চমকে উঠল। ছবিটা এগিয়ে দিল প্রণবকে। প্রণব সযত্নে ফটোটি পকেটে রেখে প্রশ্ন করল, চিনতে পারলেন? মাথা নেড়ে সায় দিল সুদক্ষিণা। কি নাম ভদ্রলোকের? বাণীব্রত চক্রবর্তী। কোথায় থাকতেন? কলকাতা। প্রণব প্রশ্ন করে যেতে লাগলো আর মন্ত্রমুগ্ধের মতন সুদক্ষিণা উত্তর দিতে থাকল, তার বাড়ি আপনি চেনেন? বাড়ি চেনি না, ঠিকানা জানি। দয়া করে ঠিকানাটা বলবেন। সঠিক এক্ষুনি বলতে পারবো না, তবে ওপরে আমার বই খাতার মধ্যে কোথায় যেন লেখা আছে, খুঁজে এনে দিতে পারি। মাপ করবেন, একটা ব্যক্তিগত প্রশ্ন করতে বাধ্য হচ্ছি। বলুন। বাণীব্রতবাবুর সঙ্গে আপনার পরিচয়? খুব বেশি দিনের নয়। আমার পিস্তুত দাদার বন্ধু তিনি। দল বেঁধে দাদারা এসেছিলেন দেওঘরে পুজোর সময় চেঞ্জে। দাদার সঙ্গে তিনিও আসেন। আমিও সে সময় দাদাদের দলে ছিলাম। সেই সূত্রে আলাপ। তারপর? সুদক্ষিণা প্রণবের প্রশ্ন ঠিক অনুধাবন করতে পারল না। বলল, কি তারপর? সেটাই তো আমি আপনার কাছে জানতে এসেছি।
প্রণব তার দৃষ্টি উজ্জ্বলতর করল। সুদক্ষিণা বুঝতে পারে না প্রণব আসলে কি জানতে চায়। বাণীব্রত সম্পর্কে পরিবেশন করার মতন অনেক তথ্য অবশ্য তার জানা আছে, আর জানা আছে বলেই কি এই অনর্থক উৎপাত? আপনি শেষ তাকে দেখেন কখন? প্রণব প্রশ্ন করল। পুজোর সময় দেওঘরে। সে আমার প্রথম এবং শেষ সাক্ষাৎ। ও, তাহলে তো বেশি দিন হয়নি। প্রণব কেমন যেন নিজের মনে বলে উঠল। না, বেশি দিন আর কই। আশা করি বাণীব্রত বাবুকে আপনি স্বাভাবিক অবস্থায় দেখেছেন। বুঝলাম না। সুদক্ষিণা বিস্মিত হয়ে বলল, মানে স্বাভাবিক মানুষের মতন, এই যেমন আমি, আপনি, এরকম আর কি। কথায় কথায় আলোচনার বিষয়বস্তু যে কোন পথে গড়িয়ে যাচ্ছে সুদক্ষিণা তার অস্পষ্ট আভাস পাচ্ছিল। অতি সযত্নে যে বিষয়টা প্রথম থেকে সে পরিহার করতে চায়, কেমন করে না জানি তাদের আলাপ সেই বিষয়টির দিকেই কেন্দ্রীভূত হচ্ছে। সুদক্ষিণার মনে বাণীব্রতর স্মৃতি যে মুহূর্তে জাগল, তখন থেকেই অনেক কষ্টে সে তার মনোভাব লুকিয়ে রাখায় ব্যস্ত হয়ে পড়েছে। তবু প্রণবের শেষ কথায় সুদক্ষিণা নিজের অজ্ঞাতেই জালে জড়িয়ে পড়ল। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না প্রণববাবু। বাণীব্রত বাবুকে স্বাভাবিক অবস্থায় দেখেছি কিনা এ প্রশ্ন কেন করছেন? স্বাভাবিক একজন মানুষকে অস্বাভাবিক দেখার কোনো কারণ নেই। ক্ষমা করবেন, আপনার সঙ্গে যখন বাণীব্রত বাবুর আলাপ হয় তখন তিনি স্বাভাবিক মানুষের মতনই ছিলেন। যদিও আমার ধারণা তাও ঠিক হয়তো ছিলেন না। যাক সে কথা। আচ্ছা সুদক্ষিণা দেবী, বাণীব্রত বাবুর সঙ্গে সাক্ষাৎ করার একবার সুবিধে আপনার হবে? প্রণবের অনুরোধে সুদক্ষিণার বিস্ময়ের মাত্রা ছাড়িয়ে গেল। কিছুটা যেন বিরক্ত হল সুদক্ষিণা। হঠাৎ তার সঙ্গে আমার দেখা করার প্রয়োজন? গুরুতর একটা প্রয়োজন আছে বই কি, নয়তো আপনাকে অনুরোধ করব কেন? যাবেন একবার আমাদের হাসপাতালে? একটু দূর হবে অবশ্য, খানিকটা কষ্ট হবে, যাওয়া আসায় আর কি। তা হোক, তবুও আমি আপনাকে অনুরোধ করব। আপনি জানেন না এই সাক্ষাতের ফলে কি পরম উপকারী না হতে পারে। প্রণবের স্বর গভীর হয়ে এলো। হঠাৎ কি যেন হলো সুদক্ষিণার। কঠিন কণ্ঠে বলল, মাপ করবেন, দেখা করার সুবিধা আমার হবে না। প্রণব বুঝে জানত এমন একটা উত্তরই সে পাবে। কিছুমাত্র হতাশ না হয়ে আবার সে বলল, সুদক্ষিণা চোখে তার স্থির শান্ত গভীর দৃষ্টি রেখে, এমনটা আশা করিনি আপনার কাছে। অবশ্য এও আপনি হয়তো জানেন না, আপনার পরিচিত এই ভদ্রলোক এক পাগলা হাসপাতালে অসহ্য কষ্টে স্মৃতি বিভ্রম ঘটিয়ে পাগল হয়ে দিন কাটাচ্ছেন। প্রণবের কথায় সুদক্ষিণার সারা শরীরের উপর দিয়ে যেন বরফের স্রোত বয়ে গেল। রুদ্ধ হল তার নিঃশ্বাস পতন, নিষ্পলক হল নয়ন। বুকের মধ্যে অব্যক্ত একটা যন্ত্রণা পাক দিয়ে উঠল। সুদক্ষিণার মুখ চোখের এই আকস্মিক পরিবর্তন অত্যন্ত সতর্ক নিরপেক্ষ চোখে দেখল প্রণব। সুদক্ষিণা দেবী? সংবেদ ফিরে এলো সুদক্ষিণার। প্রণবের মুখের দিকে অর্থহীন দৃষ্টি মেলে বসে থাকল। শরীরটা কি অসুস্থ মনে হচ্ছে আপনার? সে কথার কোনো জবাব না দিয়ে মৃদু জড়িত স্বরে সুদক্ষিণা বলল, বাণীব্রত বাবু কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, তাই। ভাবতে পারিনি। তবে ও ঘটনার পর পাগল হওয়া বিচিত্র নয়। কোন ঘটনা? ও, আপনি জানেন না? অনেকে কিন্তু জানে। বাণীব্রতবাবু তার ভাইকে খুন করে নিরুদ্দেশ হয়ে যান। প্রণবের চোখের সামনে সেই অনুজ্জ্বল ঘরের আলো যেন নিভে গেল হঠাৎ। তারপর কয়েক মুহূর্তে আবার জ্বলে উঠল শতগুণ তীব্র হয়ে। আশায় একটা উত্তেজনা জাগল প্রণবের সর্বাঙ্গে। ঘরের মধ্যে খানিকটা পায়চারি করে থমকে দাঁড়ালো প্রণব সুদক্ষিণার মুখোমুখি।
কোনো একটা মারাত্মক ঘটনা আশা করলেও যা বললেন তেমন কিছু অনুমান করিনি। বাণীব্রত খুনি? হ্যাঁ, তাই এ ধরনের কিছু ঘটা বিচিত্র নয়। যাই হোক, সুদক্ষিণা দেবী, সমস্ত ঘটনাটা দয়া করে আমায় বলতে হবে, আর আপনাকে একবার যেতেও হবে আমাদের হাসপাতালে। আমার মুখ থেকে শুনতে চান? সুদক্ষিণা ব্যথাহত সুরে প্রশ্ন করল। তেমন কোনো আপত্তি যদি না থাকে? না, আপত্তি কি, জানতে যখন পারলেন। তবে একটা কথা প্রণববাবু, যা আমি শুনেছি তাই বলছি। ঘটনাস্থলে থাকলেও আমি প্রত্যক্ষদর্শী নই। বুঝেছি, আপনি বলুন। কথা শেষে প্রণব একটা সিগারেট কেস থেকে বের করে জ্বালিয়ে নিল। সেই আধো অন্ধকার ঘরের মধ্যে থমথমে আবহাওয়া জমাট হয়ে এলো। বৃষ্টি নেমেছে বাইরে অঝোর ধারায়। খোলা জানালা দিয়ে চোখে পড়ে দিগন্ত ছোঁয়া আধার। বৃষ্টির একটানা শব্দ। সুদক্ষিণা তার কথা শুরু করল। ব্যাপারটা আপনাকে সব গুছিয়ে না বললে ঠিক বুঝতে পারবেন না। সুদক্ষিণা গায়ের চাদর আরো ঘন করে জড়িয়ে নিয়ে বলে যেতে লাগল, ধীর স্পষ্ট, বিষণ্ণতার কণ্ঠস্বর। আমার এক দুঃসম্পর্কীয় দাদা আছেন কলকাতায়। নাম তার বিভূতিভূষণ। আগে তারা শোভাবাজার অঞ্চলে থাকতেন। গত বছর দাদা টালিগঞ্জ অঞ্চলে ছোটখাটো একটা বাড়ি তৈরি করে সেখানে উঠে যান। প্রতিবেশী হিসেবে দাদার সঙ্গে আলাপ হয় বাণীব্রত বাবুর। সেই আলাপ ক্রমে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়। অল্পদিনের মধ্যে দাদার অন্তঃপুরেও বাণীব্রত বাবু আত্মীয়ের মতো সহজ স্থান অধিকার করলেন। শুনেছি বাণীব্রত বাবু একা মানুষ, চাকর বাকর নিয়ে তার সংসার। আমার বৌদি এই একা নিঃসঙ্গ নিরহ মানুষটিকে পছন্দ করতেন, স্নেহ করতেন প্রচুর। দাদার চেয়ে বৌদির সঙ্গে যেন বাণীব্রত বাবুর বেশি ভাব, প্রীতির সম্পর্ক আরো গভীর। এবার পুজোর ঠিক পরেই দাদারা এলেন দেওঘরে হাওয়া বদলাতে, তাদের সঙ্গে বাণীব্রত বাবু। আমিও সে সময় স্কুলের ছুটি থাকায় ওদের দলে হাজির ছিলাম। বাণীব্রত বাবুর সঙ্গে দেওঘরে আমার প্রথম আলাপ হল। ভদ্রলোক বাস্তবিক অত্যন্ত নিরীহ, শান্ত। তার শিক্ষা দীক্ষা রুচি সবই প্রশংসনীয়। উপরন্তু আমার মতনই সঙ্গীতের উপর ছিল তার গভীর অনুরাগ। আমরা দুজনে সম্ভবত সেই কারণেই খুব অল্পদিনের মধ্যে ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠি। আমি তার কাছ থেকে বেহালা শেখার প্রথম পাঠ নিতেও শুরু করেছিলাম। আর তিনি ভালো গান, যা আমি ভালোভাবে জানতুম বলে তিনি মনে করতেন, সেগুলোর সুর তুলে নিতেন বেহালায়। একদিন বেরিয়ে ফেরার পথে দাদা বৌদির অনুরোধ আর পীড়াপিড়িতে আমি একটা গান গাই। গানটা আমার নিজের লেখা এবং সুর দেওয়া। বাণীব্রত বাবুর সেই গান খুব ভালো লাগে। সেদিন বাড়ি ফিরে এসেই তিনি গানটির সুর তুলতে বসে গেলেন। গানটির স্বরলিপি তার সামনে বসে আমায় তক্ষুনি করে দিতে হয়, এবং তারই অনুরোধে স্বরলিপির শেষে নিজের নাম ঠিকানাও লিখেছি। আমার যতদূর মনে পড়ে, গানটি তিনি কোনো গানের পত্রিকায় ছাপতে পাঠাবেন বলেই আমার নাম ও ঠিকানা লিখে দিতে বলেন। এইখানে সুদক্ষিণা থামল, যেন মন্থর করল অতীত স্মৃতি। নিস্তব্ধ কতগুলো মুহূর্ত কেটে গেল। সহসা সুদক্ষিণা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার বলে চলল, এর দিন কয়েক পরে আশ্চর্য একটা ঘটনা ঘটল। বৌদি একদিন সন্ধ্যের দিকে অসুস্থ হয়ে পড়লেন। ওখানের এক ডাক্তারকে ডেকে পাঠানো হলো। তার নাম দিব্যেন্দু চক্রবর্তী। ডাক্তার চক্রবর্তীর সঙ্গে আমাদের কোনো আলাপ ছিল না, সেরকম কোনো সম্ভাবনাও দেখা দেয়নি আগে। ডাক্তার চক্রবর্তী এসে বৌদিকে দেখে চলে যাওয়ার পর হঠাৎ দেখলাম বাণীব্রত বাবুর মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন। কেমন যেন হঠাৎ খুব গম্ভীর আর অস্থির হয়ে গেলেন। একটু রাত করে বাড়ি ফিরলেন তিনি। তারপর নিজের ঘরে দরজা দিলেন বন্ধ করে।
আমাদের সকলের বিভিন্ন প্রশ্নের উত্তরে শুধু জানালেন তার শরীর খারাপ। আমরাও আর তাকে সে রাত্রের মতন বিরক্ত করলুম না। প্রতিদিনের মতন 10টা নাগাদ যে যার ঘরে ঘুমিয়ে পড়লুম। পরের দিন একটু বেলাতেই এক অপ্রত্যাশিত সংবাদ শুনে আমরা পাথর হয়ে গেলুম। মাঝরাত্রে ডাক্তার চক্রবর্তীর বাড়িতে গিয়ে নাকি বাণীব্রতবাবু ডাকাডাকি শুরু করেন। ডাক্তার চক্রবর্তী বৈঠকখানা ঘর খুলে বাণীব্রতবাবুকে বসান। তারপর ডাক্তার চক্রবর্তীর সঙ্গে বাণীব্রতবাবুর কি নিয়ে যেন বচসা বেঁধে যায়। শেষ পর্যন্ত একটা অভাবনীয় কাণ্ড ঘটে গেল। বাণীব্রতবাবু ডাক্তার চক্রবর্তীর উপর হিংস্র হয়ে উঠে তাকে গুলি করেন। এরপর সেই রাত্রে তিনি কোথায় যে নিরুদ্দেশ হয়ে যান তা জানি না। আপনার কাছে আজ আমি প্রথম জানলুম বাণীব্রতবাবু জীবিত এবং পাগল অবস্থায় রয়েছেন। সুদক্ষিণা তার কথা শেষ করে নীরব হল। প্রণব সুদক্ষিণার প্রতিটি কথা গভীর মনোযোগের সঙ্গে শুনছিল, গেঁথে নিচ্ছিল মনে মনে। সুদক্ষিণার কথা শেষ হতে প্রণব বলল, কিন্তু একটা ব্যাপার তো আমি কিছুতেই বুঝতে পারছি না। হঠাৎ ডাক্তার চক্রবর্তীকে খুন করার কারণ কি? বাণীব্রতবাবুর তাতে স্বার্থ কোথায়? আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কথাটা বিশ্বাস করিনি। তারপর শুনলাম। সুদক্ষিণা থেমে গেল। কি শুনলেন? প্রণব ব্যাকুল সুরে প্রশ্ন করল। সে এক অদ্ভুত ঘটনা। ডাক্তার চক্রবর্তী আসলে হচ্ছেন বাণীব্রতবাবুর খুড়তুতো ভাই, একমাত্র জীবিত ঘনিষ্ঠ আত্মীয়। কলকাতায় উভয়েই ছিলেন উভয়ের অন্তরঙ্গ বন্ধু। একটি মেয়ে নাম নীলা, তাকে নিয়ে এই দুই ভাই এবং পরম বন্ধুর মধ্যে চিরদিনের মতো একটা বিচ্ছেদ ঘটে যায়। আমাকে আরও একটু বুঝবার সময় দিন সুদক্ষিণা দেবী। প্রণব কৌতূহল চাপতে না পেরে বলল। কেমন একটা সংকোচ হচ্ছিল সুদক্ষিণার এসব কথা বলতে, কিন্তু সংকোচের অবকাশ আর ও দিল না। ও বলছিল, বাণীব্রতবাবু নীলাকে ভালোবাসতেন। নীলারও বাণীব্রতবাবুর উপর সমান অনুরাগ ছিল, কিন্তু নীলা পরে জানতে পারে বাণীব্রতবাবু তাকে সন্দেহ করেন। এই সন্দেহের দরুনই বাণীব্রতবাবু নীলাকে একদিন হঠাৎ ক্ষেপে উঠে মেরে ফেলতে পর্যন্ত গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পারেননি। ডাক্তার চক্রবর্তী নীলাকে বাঁচান। এরপর থেকে ওদের পরস্পরের সম্পর্ক ভীষণ তিক্ত হয়ে ওঠে। ডাক্তার চক্রবর্তী নীলাকে বিয়ে করে কলকাতা ছেড়ে মফস্বলে চলে আসেন। শুনেছি এছাড়া নাকি বাণীব্রতবাবুর হাত থেকে বাঁচবার অন্য কোনো পথ তাদের ছিল না। এই ঘটনার বছর তিনেক পরে অত্যন্ত আকস্মিকভাবে দেওঘরে সেই ভাইয়ের সঙ্গে বাণীব্রতবাবুর দেখা হয়ে গেল। ডাক্তার চক্রবর্তী যখন বৌদিকে প্রথম দেখতে এলেন আমাদের বাড়িতে। শুনেছি ভাইয়ের বিশ্বাসঘাতকতার প্রতিশোধই নাকি তিনি নিয়েছেন এভাবে। প্রণব যেন এক রোমাঞ্চ কাহিনীর মধ্যে নিজের অস্তিত্ব বিলিয়ে দিয়েছে। চোখে তার অতল বিস্ময়, ঠোঁটের কোণে রুদ্ধ উত্তেজনার কুঞ্চিত রেখা। নিস্তব্ধ কতগুলো মুহূর্ত শেষ হল। অসহনীয়, অস্বস্তিকর পরিবেশ। হঠাৎ প্রণব বলল, বাণীব্রতবাবুর পারিবারিক জীবনের এই পরিচ্ছেদটি আপনি কেমন করে জানলেন? দাদার কাছ থেকে। ডাক্তার চক্রবর্তী খুন হওয়ার আগে না পরে? পরে। ডাক্তার চক্রবর্তীর স্ত্রী নীলার কাছ থেকে খবর পেয়ে পুলিশ যখন আমাদের বাড়ি এসে হানা দিল। ও, আপনাদের বাড়িতে পুলিশ এসেছিল? আসবেই তো। বাণীবাবুকে আমাদের লোক বলে সকলে জানত। তার সম্বন্ধে নানা তথ্য জানবার আশায় পুলিশ আমাদের কাছে না আসে পারে না। তাছাড়া কি তাছাড়া? ডাক্তার চক্রবর্তীকে যে রিভলভার দিয়ে গুলি করে মারা হয় সেটা আমার দাদার। বাণীবাবু যাওয়ার সময় সকলের অজ্ঞাতে সেটি সরিয়ে নিয়ে যান। ও আচ্ছা, রিভলভারটা নিশ্চয়ই ঘরে পাওয়া গিয়েছিল। তাই। ডাক্তার চক্রবর্তীর মৃতদেহের পাশেই, মেঝের ওপর। এই রিভলভার নিয়ে দাদাকে কম ঝামেলা পোহাতে হয়নি।
তা তো হবেই। প্রণব কি যেন ভাবতে ভাবতে উঠে দাঁড়ালো। এখনকার মতো চলি, জানবার মতো অনেক জিনিস এখনো বাকি থেকে গেল। এদিকে কালই আমি হাসপাতালে ফিরে যাব। আপনি কি আমার সঙ্গে যাবেন? কি হবে? ক্লান্ত সুরে সুদক্ষিণা বলল। কিছু হবে বই কি। খুন, খুনি বা কেন বলি, আশ্চর্য একটা মনের রহস্য হয়তো জানা যাবে। এখন আমি চললুম, বৃষ্টি একটু থেমেছে। আপনি রাত্রিতে যাওয়ার সম্বন্ধে ভেবে স্থির করে রাখবেন। কাল সকালে আমি খোঁজ নেব। ছোট্ট একটা নমস্কার জানিয়ে প্রণব চলে গেল। তার যাওয়ার পথে অর্থহীন দৃষ্টি মেলে বসে থাকল সুদক্ষিণা। যে অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল, তারপর রাত্রে সুদক্ষিণা যে ঘুমোতে পারবে নিরঙ্কুশ মনে, এমন কোনো সম্ভাবনা ছিল না। অনেক রাত পর্যন্ত তন্দ্রাহীন দুশ্চিন্তা পীড়িত মন নিয়ে ছটফট করল সুদক্ষিণা। আকাশ পাতাল কত কি ভাবল, আবার ভাবতে না পেরে হালও ছেড়ে দিল। বাইরে বৃষ্টির তাণ্ডব কখন যেন আরও বেড়েছে। বজ্রপাতের নির্ঘোষ মাঝে মাঝে চমকে দিয়ে যায় সুদক্ষিণাকে। ঝড়ের মাতাল হিংস্র রূপটা চোখে না দেখেও অনুমান করতে পারে সে। বর্ষামুখর রাত্রির স্পর্শ পাওয়ার লোভে মন যার বিকেলে ব্যাকুল হয়ে উঠেছিল, রাত্রে মৃদু আলোকময় রুদ্ধ ঘরের নরম বিছানায় শুয়ে তার সেই মনই হাঁপিয়ে উঠছে। অদ্ভুত একটা ভয় গ্রাস করছে তিলে তিলে। কি আশ্চর্য! সুদক্ষিণা মনের সব ভাবনাকে কিছুক্ষণের জন্য তাড়িয়ে দিয়ে একটু নিশ্চিন্ত হতে চাইল, কিন্তু পারল না। বিছানার উপর উঠে বসল সুদক্ষিণা। দুহাতে মাথা টিপে বসে থাকল অনেকক্ষণ। তারপর ঘড়িতে যখন 2টো বাজার শব্দ শুনল, তখন হাল ছেড়ে দিয়ে মাটিতে নেমে এলো। না, আজ আর তার ঘুম হবে না। মুখে চোখে জলের ছিটে দিল সুদক্ষিণা। অনেকটা জল খেল। পায়চারি করল ঘরের মধ্যে খানিকক্ষণ। অতসীকে ডেকে আনবে কিনা পাশের ঘর থেকে, তাও ভাবল কবার। শেষ পর্যন্ত আবার সেই বিছানা, সেই চিন্তা। সবার চেয়ে বড় চিন্তা, যা তার চেতনার পুরো আকাশটাকেই ঢেকে রেখেছে, তুমুল একটা ঝড়ও দিয়েছে জাগিয়ে, তা বাণীব্রতর পাগল হয়ে যাওয়ার সংবাদ। স্মৃতি বিভ্রম ঘটিয়ে পাগলা হাসপাতালে দিন কাটাচ্ছে বাণীব্রত দীনতম অবস্থায়। মানসিক চরম নিষ্পেষণ সহ্য করে এখনো বেঁচে রয়েছে এমন একটা মানুষ, যার মৃত্যু এক্ষেত্রে বুঝি বাঞ্ছনীয়। বাণীব্রতর দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আত্মপীড়ন সবে যেন সুদক্ষিণা নিজের মধ্যে অনুভব করতে পারে। কিন্তু কেন? কি তার যায় আসে বাণীব্রত পাগল হোক আর না হোক? কিসের সম্পর্ক তার বাণীব্রতর সঙ্গে? একটা প্রতারক পাপীর জন্য সুদক্ষিণার দুশ্চিন্তা উদ্বেগ কেন? কেন তা সুদক্ষিণা জানে, কিন্তু অস্বীকার করতে চায় সহজ সত্যটাকে জোর করে দাবিয়ে দমিয়ে। বাণীব্রতকে ভালোবাসে সে। আজ নয়, সেদিন, যেদিন বাণীব্রত তার হাত তুলে নিল, চুপ করে বসে থাকলো তার দিকে তাকিয়ে। চোখের দৃষ্টি ভরে তুলল মিনতি ও প্রত্যাশায়, প্রার্থনার আশায়, ব্যাকুলতায়। সুদক্ষিণা মাঠ শেষে সেই বকুল গাছের বেদি আর অস্তমান সূর্যের ছড়ানো সোনায় সেদিন যা গ্রহণ করল, তার স্পষ্ট কোনো রূপ নেই। আজও তাই মাঝে মাঝে সুদক্ষিণা ভেবে পায় না, বাণীব্রত তার কে? কেন তার জন্য এত দুঃখ, এত উদ্বেগ? আত্মদ্বন্দ্বের নিষ্পেষণে ক্ষয়ে যেতে লাগল সুদক্ষিণা। কি যে তার করা উচিত কিছুতেই ভেবে ঠিক করে উঠতে পারল না। প্রণবের মুখ থেকে বাণীব্রতর কথা শোনার পর মন চাইছে ছুটে যেতে, বাণীব্রতর পাশে দাঁড়িয়ে তার দুঃখ, দৈন্য, দুর্ভাগ্যকে নিজের করে নিতে। সেবায়, যত্নে, সোহাগে হতভাগ্য বাণীব্রতকে কিছুটা শান্তি দিতে।
সুদক্ষিণার মন যা চায় সেটা তার স্বভাব, ভালোবাসার স্বভাব। কিন্তু স্বভাবে চাইলে কি হয়? বাণীব্রতর তরফ থেকে একটা অভাব তার যাওয়ার পথে কঠিন বাধা হয়ে দাঁড়িয়েছে। একটা মানুষকে আমরা পুরোপুরিভাবে গ্রহণ করতে পারি না যখন দেখি আমাদের নীতিবোধকে সে অমান্য করছে, আঘাত করছে বিশ্বাসকে। সুদক্ষিণের ক্ষেত্রে সেটাই একমাত্র বাধা, ব্যবধান। কেন বাণীব্রত এমন কাজ করল? নীলা তাকে প্রতারণা করেছিল বলে সকলকেই কি সে প্রতারণা করবে? সত্যি কি বাণী তাকে ভালোবাসেনি? বাণী কি তার বন্ধু বিভূতি আর বৌদির সমস্ত স্নেহ আর প্রীতিকে ভুলে গেল? খুনের মামলার সঙ্গে তাদের নাম জড়িত করে এত বড় অমর্যাদা করল স্নেহ, প্রীতি, বন্ধুত্ব আর ভালোবাসার। সহজভাবে সুদক্ষিণা যার হাত ধরে পৃথিবীতে বেঁচে থাকতে চেয়েছিল, সেই তাকে আঘাত দিয়ে চলে গেল। বাণীব্রতকে জড়িয়ে কুৎসা, ঘৃণা, ভয়, সমাজ মনের অসমর্থনই ন্যায়, নীতি ও আইনের বাধা। বাণীব্রতর কলঙ্ক কেউ ক্ষমা করবে না। আইনের চোখে মানুষ সমাজে নিকৃষ্টতম পাপী সে। তার বিচারে বাণীব্রতর বেঁচে থাকবার অধিকারটুকুও যে ছিনিয়ে নেওয়া হয়। এই জঘন্য, কুশ্রী, গ্লানিময় একটা জীবনের সঙ্গে কেন সুদক্ষিণা নিজেকে জড়াতে যাবে? কেন? কেন? জীবনে একদা মাত্র কটি দিনের জন্য সুদক্ষিণা যে স্বর্গ রচনা করেছিল, দেওঘর থেকে ফিরে এসে প্রাণপণে তা ভুলে যেতে চেয়েছে। মুছে ফেলতে চেয়েছে তার কুমারী জীবনের সেই শুক্লপক্ষ, ধবল স্বপ্ন। বহু পরিশ্রমে বাণীব্রতকে সে ভুলতে না পারলেও দূরে সরিয়ে রাখতে পেরেছিল ওর উপর অশ্রদ্ধা, বিরক্তি আর ঘৃণার একটা সমর্থন তৈরি করে সযত্নে নিজে সরে আসতে। সুদক্ষিণার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেল প্রণবের আবির্ভাবে। যুক্তি, ন্যায়, নীতি, আইন, যত বাধা, যত শৃঙ্খল, সব ভেঙে গেল, ভেসে গেল। ওর ভালোবাসা যেন মন্ত্র দিল কানে কানে, বিচার করো না, বাধা মেনো না। ভালোবাসা আদালতের আইন নয়। ঘড়িতে 5টা বেজে গেল। সুদক্ষিণা স্থির করল সে যাবে, বাণীব্রতর পাশে গিয়ে দাঁড়াবে। ভবিষ্যৎ ভেবে কোনো লাভ নেই। ভবিতব্য যা, তাই তো হবে। এই বুঝি তার ভাগ্য। সুদক্ষিণার সঙ্গে প্রণবের সাক্ষাতের পর এই কাহিনীর আবার জবনিকা উঠল পরেশনাথ মেন্টাল হসপিটালের একটি কক্ষে। পূর্ব ঘটনার দিন 4 পরে হসপিটালের চিফ মেডিকেল অফিসারের চেম্বার, পরিষ্কার পরিচ্ছন্ন, অপেক্ষাকৃত অল্প আসবাব সজ্জিত একটি ঘর। সেক্রেটারিয়েট টেবিলের সামনে বসে রয়েছেন ডাক্তার অরুণকান্তি গুপ্ত। তিনি এ হাসপাতালের প্রধান কর্মকর্তা। ডাক্তার গুপ্তর বয়স 50-এর কোঠা ছাড়িয়ে গেছে, তবু প্রৌঢ়ত্ব যেন আজও পরিপূর্ণভাবে গ্রাস করতে পারেনি তাকে। দেহে তার আজ মধ্য যৌবনের শান্ত দীপ্তি। গৌরবর্ণয় লোকটির রূপেরও বুঝি শেষ নেই। দেহের প্রতিটি অঙ্গ সামঞ্জস্যপূর্ণভাবে বর্ধিত হয়েছে। ডাক্তার গুপ্ত তার চেয়ারে ঝুঁকে বসেছিলেন, একটি হাত চিবুকে, অপরটি টেবিলের উপর ছড়ানো। মাঝে মাঝে আঙুল দিয়ে মৃদু টোকা দিচ্ছেন টেবিলে বিছানো কাচের উপর। ঠিক এরকম ভঙ্গিতেই ডাক্তার গুপ্তর গভীর চিন্তাকালীন বিশেষ একটি মুদ্রা বলা চলে। সুদক্ষিণা সেক্রেটারিয়েট টেবিলের উল্টো দিকেই বসেছিল। সম্ভবত অভিভূত হচ্ছিল ডাক্তার গুপ্তর বিরাট ব্যক্তিত্বের মুখোমুখি বসে। নীরবে শুনছিল ডাক্তার গুপ্ত আর প্রণবের কথাবার্তা। লক্ষ্য করছিল ডাক্তার গুপ্তের চোখের ভাষা। ঘন কৃষ্ণ ভ্রুদয়ের নিচে আশ্চর্য দুটো চোখ ডাক্তার গুপ্তর। হালকা বাদামি রঙের স্বচ্ছ প্রচ্ছদ পটের উপর ধূসর দুটি মণি। অচঞ্চল, অচপল, কিন্তু অস্বাভাবিক উজ্জ্বল ও আকর্ষণীয়। ঊর্ধ্ব ওষ্ঠের পাশ দিয়ে
মৃদু একফালি হাসি ছড়িয়ে পড়েছে। কুঞ্চিত কয়েকটি ক্ষীণ পেশিরেখায় অপূর্ব সুষমা মণ্ডিত হয়েছে ডাক্তার গুপ্তর মুখশ্রী। প্রণব ডাক্তার গুপ্তর পাশে দাঁড়িয়েছিল, হাতে তার খোলা ফাইল। ডাক্তার গুপ্ত গভীর চিন্তার মাঝে কথা বলে উঠলেন। ইয়েস, I do quite agree with you, and particular detail has a great significance. কথার শেষে ডাক্তার গুপ্ত চিবুক থেকে হাত সরিয়ে নিলেন। একটু থেমে সুদক্ষিণার দিকে ইঙ্গিত করে প্রশ্ন করলেন প্রণবকে, এর সঙ্গে তোমার পেশেন্টের দেখা হয়েছে? প্রণব ঘাড় নাড়ল, বলল, না, এখনো হয়নি। আজ সকালে প্রথম আমি একে হাসপাতালে নিয়ে এসেছি। দ্যাটস ওয়েল, তোমার পেশেন্টকে ডাকো। এখানে? ক্ষতি কি? লেট আস সি দ্য রেজাল্ট। প্রণব কলিং বেলে হাত দিল। একটু পরে ঘরের পর্দা সরে এসে দাঁড়ালো মেট্রন মিসেস নাগ। প্রণব বলল, মিসেস নাগ, 32 নম্বর পেশেন্ট মনোজ রায়কে এখানে নিয়ে আসুন। ইয়েস স্যার। মিসেস নাগ সুদক্ষিণার দিকে এক ঝলক তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ডাক্তার গুপ্ত বললেন, একটা জিনিস তুমি লক্ষ্য করেছ প্রণব? প্রণব ঠিক বুঝতে পারল না ডাক্তার গুপ্ত কোন বিষয়ের উল্লেখ করছেন। কোন বিষয়ের কথা বলছেন স্যার? আমি এই পেশেন্টের ইন্ট্রিগের কথা বলছি। কি যেন মেয়েটির নাম বললে? ইলা? নীলা। ইয়েস, নীলা। বাণীব্রত নীলাকে ভালোবাসত, হঠাৎ সন্দেহ করতে শুরু করল। কেন? নীলার সঙ্গে ডাক্তার চক্রবর্তীর এমন কোনো সম্পর্ক কি বাণীব্রত আবিষ্কার করেছিল যা তার পক্ষে বরদাস্ত করা সম্ভব নয়? হয়তো তাই সন্দেহের বশে বাণীব্রত একবার এতদূর উত্তেজিত হয়ে পড়ে যে নীলাকে গলা টিপে মেরে ফেলতে পর্যন্ত চেষ্টা করে, তাই নয় কি? হ্যাঁ স্যার, তবে আরেকটু কথা আছে। ডাক্তার গুপ্ত প্রশ্নার্থ চোখ তুলে তাকালেন। নীলার সঙ্গে ডাক্তার চক্রবর্তীর কোনো খারাপ সম্পর্ক আবিষ্কার করে বাণীব্রত নীলাকে সন্দেহ করতে শুরু করে কিনা সে বিষয়ে কিছু জানা যাচ্ছে না। নীলাকে সন্দেহ করার অন্য কোনো কারণ থাকতে পারে। হাউ ক্যান ইউ সে দ্যাট? ওয়াজ হি সাফারিং ফ্রম সাম সাইকোসিস? যদি তাই হয় কিংবা আরও জটিল কোনো কারণ থাকে, তাহলে উত্তেজিত অবস্থায় নীলাকে হত্যা করবার চেষ্টা হওয়া বাণীব্রতর পক্ষে অসম্ভব নয়। অবশ্যই। আমি ভাবছিলাম প্রণব, নীলার উপর সন্দেহ জাগার কারণ ডাক্তার চক্রবর্তী। নীলা নিশ্চয় পুলিশকে সেরকম স্টেটমেন্ট দিয়েছে, এক্ষেত্রে তাই স্বাভাবিক। সেটাই স্বাভাবিক হতো স্যার, কিন্তু আমি দেখছি এক্ষেত্রে সেটা নয়, তাই ব্যাপারটা আমাদের ভাবিয়ে তুলেছে। আজকের ডাকে নীলার স্টেটমেন্ট পুলিশ অফিস থেকে এসেছে। তাই নাকি? ওরা তাহলে আমাদের... ডাক্তার গুপ্ত খুশি হলেন। হ্যাঁ, আমাদের প্রপোজালে রাজি হয়েছেন। নীলা, বিভূতিবাবু, ডাক্তার চক্রবর্তীর একটা চাকর, সকলেরই স্টেটমেন্ট এবং আজ পর্যন্ত পুলিশ এনকোয়ারির ফলে যতটা ইনভেস্টিগেশন সম্ভব হয়েছে তার পুরো রিপোর্টও পুলিশ অফিস থেকে এসেছে। ডাক্তার গুপ্ত আরও খুশি হলেন। তাহলে প্রণব, পুলিশ আজকাল আমাদের মূর্খ ভাবে না। বাণীব্রতকে আমরা এখানে রাখতে পারছি। হ্যাঁ স্যার, পারছি। অবশ্য যতদিন না বাণীব্রতকে সুস্থ করতে পারি। সুস্থ করতে না পারলে তাকে পুলিশের হাতে আমাদের হ্যান্ডওভার করে দিতে হবে। পুলিশ থেকে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের একজন সিনিয়র লোককে ওরা এখানে পাঠাচ্ছে। ওহ, দে আর কোয়াইট আপ টু দ্য মার্ক দিস টাইম। যাক, তুমি যেন কি বলছিলে? ডাক্তার গুপ্ত টেবিলে রাখা সিগারেটের টিন থেকে সিগারেট নিয়ে ধরালেন। প্রণব বলল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূত্র। নীলাকে কেন যে বাণীব্রত সন্দেহ করত তা নীলা বলেনি। আশ্চর্য! ডাক্তার গুপ্ত উগ্র কৌতূহল বোধ করলেন। না, পুলিশ এ সম্পর্কে তাকে কয়েকবারই প্রশ্ন করেছে। প্রতিবারে সে বলেছে
বাণীব্রত কেন তাকে সন্দেহ করত নীলা জানে না। একবার সে এমন কথা বলেছে যে ডাক্তার চক্রবর্তীর সম্পর্ক নিয়ে তাকে সন্দেহ করার মতন কোনো কারণ বাণীব্রতর ঘটেনি বলেই নীলার বিশ্বাস। নীলার সঙ্গে ডাক্তার চক্রবর্তীর আলাপ থাকলেও উভয়ের অন্তরঙ্গ হওয়ার কোনো কারণ ছিল না। সুদক্ষিণা এতক্ষণ অবাক হয়ে এদের কথাবার্তা শুনছিল, আর পরম উৎকণ্ঠায় অপেক্ষা করছিল বাণীব্রতর আগমনের। তবু কে জানে কেন প্রণবের কথাবার্তার মধ্যে সুদক্ষিণা কি যেন আবিষ্কার করে মনে মনে খুশি হচ্ছিল। আমার মনে হয়, প্রণব বলল, হয় নীলা তার সঙ্গে ডাক্তার চক্রবর্তীর অন্তরঙ্গ হওয়ার ইতিহাস গোপন করতে চায়, না হয় সে গোপন রাখতে চায় বাণীব্রত তাকে প্রকৃতই কেন সন্দেহ করত সে কথা। তোমার এই ধারণার যুক্তি আছে স্যার। ডাক্তার চক্রবর্তীর সঙ্গে নীলার ঘনিষ্ঠ হওয়ার ইতিহাস পুলিশের কাছে প্রকাশ করা তার পক্ষে শোভন নয়, তাতে নিজের অমর্যাদা। বাণীব্রতর বাগদত্তা হয়েও ডাক্তার চক্রবর্তীর সঙ্গে বেশি মেলামেশা, আর একমাত্র সেই কারণে বাণীব্রতর মনে একটা সন্দেহর জন্ম। এটা প্রকাশ হলে যেন নীলার গৌরবহানি তো হয়ই, উপরন্তু বুঝি বাণীব্রতর অপরাধের গুরুত্ব কমে যায়, নয় কি? ইয়েস, ইট ইজ সো। আমার দ্বিতীয় সিদ্ধান্তের যুক্তি আরও সরল। বুঝলাম, তুমি বলতে চাও বাণীব্রত প্রকৃতই যে কারণে নীলাকে সন্দেহ করত তা প্রকাশ করলে নীলারই ক্ষতি, এজন্য সে আসল কারণ বলতে চায় না। প্রণব ঘাড় নাড়ল। এমন সময় ঘরের পর্দা সরিয়ে মিসেস নাগ মুখ বাড়ালেন। তার স্বাভাবিক মিষ্টি গলায় জানালো, আসবো স্যার। প্রণব ইঙ্গিতে মিসেস নাগকে আসতে অনুমতি দিলেন। গল্পের বাক্সবাহী রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বিমল করের লেখা একটি রহস্য উপন্যাস হ্রদ এর প্রথম পর্ব। আপনারা যারা গল্পের বাক্স চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো উপন্যাস বা পর্ব দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।